তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ঠাকুর ঘর থেকেই ভিডিও স্টার্ট করছি। অনেকদিন পর ঠাকুর দিতে এসেছি। চলো চান ঠান করে নিয়ে চুলটা আসতে পারিনি, ঠাকুরটাকে দিয়ে নিই, তারপর আবার রেডি হয়ে রান্নাঘরে ঢুকবো। তা চলো ঠাকুর ঘরের ভিউটা তোমাদের দেখাই। আর ঠাকুরকে চান করানো হয়ে গেছে, এবার ঠাকুরকে জামা ঠামা পরাবো, রেডি করব, দিয়ে তারপরে প্রসাদ দেবো। আজকে ফুল নেই, গাছে ফুল আছে নাকি দেখবো, কয়েকটা ফুল তুলে আনবো। চলো ঠাকুর ঘরের ভিউটা তোমাদের দেখাই। ঠাকুরের সিংহাসন, এই ঠাকুর এখানে চান করে সব বসে আছে। এটা হচ্ছে শিব ঠাকুর, রাধা গোবিন্দ আমাদের। তোমরা যে ঠাকুর ঘর জানোই কী কী ঠাকুর আমাদের আছে, সব রকমের ঠাকুরই আছে। তা চলো ঠাকুরকে সাজিয়ে নিই। দিয়ে কার্তিককে আমি পরিয়ে দিয়েছি ধুতি, আর এবার সব রেডি করে নেবো। চলো, সিংহাসনটা ফাঁকা, ঠাকুর না গেলে সিংহাসন পরিপূর্ণ হবে না। আর এখানে আমি জল টলও রেডি করে নিয়েছি, শুধু নকুলদানা দেবো, আর ধূপও ধরিয়ে দিয়েছি, প্রদীপও ধরিয়ে দিয়েছি। চলো রেডি করে নিই। আর একটু গীতা পাঠ করবো, অনেকদিন গীতা বইটা পড়া হয় না, তাই একটু গীতাও পড়বো। তা চলো বন্ধুরা, কী কী করছি তোমরা দেখো। সাজগোজ করিয়ে ঠাকুরকে বসিয়ে নিই। এই যে গীতা, এই বইটা আমি পড়বো। আগে পড়তাম, অনেক দিন হলো ঠাকুর ঘরে আসি না, পড়াও হয় না। সেই জন্য আজকে থেকে আবার ঠাকুর দেবো আমি, সেই জন্য আবার গীতা পাঠটা পড়বো। যখন সময় পাবো তখন দেবো, কারণ সকালবেলা সবসময় হয় না। তা চলো বন্ধুরা, ঠাকুরের জামাটা পরিয়ে নিই। একটা জামা কেচে দিয়েছি, এখন আর তো গরম পড়ে গেছে, ওই জন্য ঠাকুরকে আর সোয়েটার পরাবো না। ঠাকুরের গাটা মুছিয়ে নেবো আমি, দিয়ে জামাটা পরিয়ে দেবো। জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে দেবো। তা দেখো রাধা গোবিন্দ সাজগোজ হয়ে গেছে, এবার আমি তাকে সিংহাসনে বসিয়ে দেবো। আমার রাধা গোবিন্দ সিংহাসনে বসে পড়েছে, আর এখানে শিব ঠাকুরও বসে পড়েছে। এবার চলো জল ঠল দিয়ে নিই, আর থালাগুলো পেতে ফেলি। এইটা গঙ্গাকে দেব, গঙ্গা ঠাকুরকে। এটা নারায়ণ, এটা মা লক্ষ্মী, সব ঠাকুরকে দিয়ে, যে ফুল নেই বৃহস্পতিবার করেই ফুল আনা হয়। তার আগে যাব আমি গাছে ফুল আছে নাকি দেখতে, তো তখন ঠাকুরকে প্রসাদ টসাদ দিয়ে তারপরে যাব। তা যাও থালাগুলো চটপট সাজিয়ে ফেলি। তো বন্ধুরা, সব থালায় আমি প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এবার একটু ধূপ দেখিয়ে ব্যালকনিতে ধূপ দিয়ে আসবো, ওই পথে একবারে ফুলটাও আমি নিয়ে আসবো। সব ঠাকুরকে ধূপ দেখিয়ে নিই। তা মা সরস্বতী, তারপরে এসে গীতাপাঠ পড়বো। আর দেখো বন্ধুরা, নাড়ুগুলো সব নষ্ট হয়ে গেছে, এইগুলো আজকে সব ফেলে দেবো। ব্যালকনিতে আমি এসে গেছি তুলসী তলায় ধূপ দেখাতে, দেখি ফুল টুল ফুটেছে নাকি। নয়নতারা ফুল কটা ফুটেছে, তুলে নেবো। ওম তুলসী নমো, তুলসী নমো। তুলসী গাছে ধূপ দিয়ে দিলাম। এবার দেখি কটা নয়নতারা, দেখো বন্ধুরা নয়নতারা ফুল ফুটেছে, এটাই তুলে নিয়ে যাব, ঠাকুরের পায়ে দেবো। খুব বেশি তো ফুল ফোটে না, জবা ফুল তো এখন ফোটেই না, কটা নয়নতারাই ফুটেছে। তো চলো নয়নতারা ফুল আর তুলসী পাতা পেয়েছি, তা চলো ঠাকুরের পায়ে দিয়ে দিই। ঘরে চলে এসেছি আবারও, দিয়ে ফুলগুলো অনেক কটাই পেয়েছি, যে কটা ফুল পেয়েছি সব কটা ঠাকুরের পায়ে দিয়ে দেবো, দিয়ে পুজো করে নেবো। পেয়েছি তুলসী পাতা পেয়েছি, তা চলো সব ঠাকুরের পায়ে অল্প অল্প করে ফুল আর তুলসী পাতা নারায়ণকে, আর প্রত্যেকটা প্রসাদে তুলসী পাতা সব কিছু শুদ্ধ, সেই জন্য তুলসী পাতা নারায়ণকেও দেবো, আর সব প্রসাদে অল্প অল্প করে দিয়ে দেবো। ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় চরণায় নমঃ, ওম নমঃ শিবায়।
শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম সর্বদেবতায় নমঃ। ওম সর্বদেবতায় নমঃ। ঠাকুরকে ফুল টুল দিয়ে দিয়েছি। এবার আমি শঙ্খটা বাজিয়ে একটুখানি গীতা পাঠ পড়বো, পড়ে তারপরে রান্নার কাজে হাত দেবো। সবার মঙ্গল করো, করুণা করো, দুঃখ দুর্দশা করো ঠাকুর, দারিদ্র অভাব অনটন দূর করো, যে যেখানে সবার মঙ্গল করো, করুণা করো ঠাকুর, সবার ভালো করো, যে যেখানে আছে সবার মঙ্গল করো, করুণা করো, দুঃখ দুর্দশা দূর করো ঠাকুর। এবার বন্ধুরা আমি একটু গীতা পাঠ পড়ে নেবো। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয়লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। হে পার্থ, তোমার জন্য এই তথ্য আর সমর্থ বুদ্ধি জ্ঞানযজ্ঞের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠান জন্ম মৃত্যু রূপ মহাভয় হতে রক্ষা করে। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল লাভ প্রসঙ্গ সাকারী বেদ বাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এই রূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, আর সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহিত হয়ে ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, তাদের পরমাত্মাকে নিঃশান্তিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না। আজ এই অবধি পড়ব বন্ধুরা, পরের ধাপ আবার কোনো সময়। পড়লে না পড়তেই ইচ্ছে করে, তাহলে আর একটা পাতাও পড়ে নি, বলু বন্ধুরা। হে অর্জুন, বেদ পূর্বোক্ত ভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও। হর্ষ শোকাদি দ্বন্দ্ব রহিত ও নিত্য বস্তুতে পরমাত্মাতে স্থিত হও এবং যোগ ক্ষেমের আকাঙ্ক্ষাহীন তথা আত্মপরায়ণ হও। সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে
ব্রহ্ম তথ্য জ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্ম ফলের হেতু হও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। ওম কৃষ্ণায় নমঃ, বাসুদেবায় নমঃ, শিব মহাভাগবত গীতায় নমঃ। প্রভু সবার মঙ্গল করুন। তা বন্ধুরা, গীতা পাঠ করলাম, মনটাও একটু ভালো লাগলো। তা চলো ঠাকুরকে একটু প্রণাম করে নিই, তাহলে আমার পুজো সম্পন্ন হবে। ঠাকুর ঘরে এসে বসে থাকলেও বন্ধুরা অনেক শান্তি। চলো কিছুক্ষণ যেন একটু দরজাটা বন্ধ করে দিই, তারপরে প্রসাদ টসাদ বেরোলাম। বেরিয়ে নাড়ুগুলো বললাম না সব নষ্ট হয়ে গেছে, নারকেলের নাড়ু, সেই জন্য বের করে একটা প্যাকেটে করে রেখে দিয়েছি, ফেলে দিতে হবে। আর ফুলও কিছু বালতিতে ছিল, ওগুলোও নিয়ে নিলাম একটা প্যাকেটে। এবার যাই ব্যালকনি থেকে কি শুকিয়েছে কি না শুকিয়েছে ওগুলো তুলবো, তারপর মেলে দেবো। যেটা চান করে ছাড়লাম ওটা মেলে দেবো। তা চলো, অনেক টুকিটাই কাজ আছে। আর ফুলকপির একটা নতুন রেসিপি বানাবো, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তা চলো, অনেকগুলো কাজ আছে। এতগুলো নাড়ু সব নষ্ট হয়ে গেছে। আর এখানে যে ফুলকপি রেখে দিয়েছি, দইও এনেছি, দই ফুলকপি করব। তা চলো ব্যালকনি দিকে সব মেলে আসছি। গোটা ফুলকপি নিয়ে নিয়েছি আমি, অনেকটা বড় ছিল। আর এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে জল গরম চাপিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো নুন, তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 1 চামচের মতো নুন নিয়ে চলে এসেছি, এটা পুরোটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। দেখো কালো ফুলকপিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে আমি এই ছাঁচটা দিয়ে ভালো করে জলের মধ্যে নেড়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু ভাপানোর জন্য। এখন শীতকাল চলে গেছে, ফুলকপিটা এনেছি, তাই ভাবলাম একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়া যায়। তাই জন্য দইও নিয়ে চলে এসেছি আমি। এটা যতক্ষণ ফুটবে, একটু ভাপানো হবে, ততক্ষণ আমি এর মশলাটা রেডি করে নেব। করার জন্য দেখো মশলা আমি রেডি করে নিয়েছি। 1 কাপের মতো দই নিয়েছি, তার মধ্যে নিয়েছি চিনি, লঙ্কার গুঁড়ো কালার এবং স্বাদ হওয়ার জন্য, আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, একটু ডিমা ডিমা থাকলে কিন্তু ভালো হবে না। চলো আমি একটু জল দিয়ে দইটা ফাটিয়ে নিই। এর মধ্যে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর দই মশলা যেন ভালো করে মিশে যায়, তবেই কিন্তু দই ফুলকপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তাই ভালো করে মিশিয়ে নিতে হবে, দইটা যেন একটু ডিমা ডিমা না থাকে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কিন্তু দইটা নেই। আর চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ দইটা তো টক দই, সেজন্য চিনিটা একটু পরিমাণ মতোই দিতে হবে যাতে স্বাদটা হয়। আমি আবার দেখবো ফুলকপিটা সিদ্ধ হয়েছে নাকি, সেই জন্য লাগবে আমার একটা সাঁড়াশি দিয়ে এটা তুলে দিলাম। হ্যাঁ, ফুলকপিগুলো ভালো মতো আমার বয়েল হয়ে গেছে। আর ফুলকপিগুলোকে আমি জল থেকে তুলে নেব। আর যেহেতু ফুলকপিতে আমি নুন দিয়েছি, সেই জন্য এতে অল্প পরিমাণ নুন দিয়েছি। এটা এবার তেল দিয়ে ফুলকপিটা আমি ভাজা চাপিয়ে দেবো হালকা করে। দেখো ফুলকপিগুলোকে সব আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা, হলুদ হলুদ। তা চলো এবার জলটা ফেলে দিয়ে নিই। তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম,
এবার যে ভাপানো ফুলকপিগুলো আছে এইগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এবার সব ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে ভেজে নিতে হবে একটু, আর ভাপানো আছে যেহেতু। আর এদিকে আমি চিকেন কারি বসাবো, সেই জন্য আমি এখানেও গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এখানে মশলাটা রেডি করে নিই। ততক্ষণ আমি পেঁয়াজ রসুন পেস্টটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম কচি, সেই জন্য এরকম কালারটা এসছে। কিছুটা মাংস দেবো আর কিছুটা আমি চারাপোনা মাছের ঝাল করব তাতে দেব। দেখো প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, যাতে কালারটা চেঞ্জ হয়ে কাঁচা দুর্গন্ধটা দূর হয়ে যায়। আর এটা একদম মাছের ঝাল করার জন্য। তা চলো এটা যতক্ষণ ভাজা ভাজা হতে থাক, আমি ততক্ষণ মশলাটা তৈরি করে নিই। আর এই যে মাংস এনেছি, অল্প করেই এনেছি 300 গ্রামের মতো, আর বেশি মাংস আনিনি, খুবই কম খাই, ওই জন্য অল্প করেই এনেছি। আর এই পেস্টটা যতক্ষণ ভাজা ভাজা হতে থাকছে ততক্ষণ আমি মশলাটা চলো জলদি রেডি করে নিয়েছি। রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর এখানে পেঁয়াজটা ভাজা ভাজা এখনও হয়নি, সেটা ভাজা ভাজা হতে থাক। আমার তো তখন ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে কাচিয়ে আমি দিয়ে দেবো, আর একটু জলও নিয়ে নেবো এটা কষানোর জন্য। দেখো ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা সুন্দর গন্ধে পরিণত হচ্ছে, ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে। তা চলো বন্ধুরা, ভালো করে আমি কষাই, আর ভালো করে বাটিটাও ধুয়ে জল দিয়ে দিই। ভাজা ভাজা হয়ে গেছিলো, তাই জন্য আমি চিকেনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইখানে দই ফুলকপিও সুন্দরভাবে হচ্ছে। এটা ভালো করে কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা যেহেতু অনেকটা জল দেওয়া হয়েছে, জল দিয়ে ভালো করে কষানো হচ্ছে, মানে একটু পরিমাণ ঢাকা দিয়ে দেবো, আর একটু মিডিয়াম আঁচে দেবো। আর ততক্ষণ আমি মশলাটা এইটা মাংসের মশলাটা কষিয়ে নেবো। চিকেন কারি করছি, মশলাটা কষানো হয়ে আসার মুখে মুখে আমি চিকেন কারি মশলাটা দিয়ে দেবো, তাহলে খেতে স্বাদ হয়। এখনও কাঁচা মশলার গন্ধ দূর হয়নি, মানে যতক্ষণ দূর না হবে, চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে যাব। মশলাটা কষাতে কষাতেই চিকেন কারি মশলা সামান্য একটু দিয়ে দেবো এর ওপর দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি দেবো না, একটু দেখে দেবো ইঁচড়ের জন্য। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলেই চিকেন কারি রেডি। দেখো খুব সুন্দর কালারটা এসে গেছে। আর যতক্ষণ পারবো ততক্ষণ কষিয়ে যাব, যত কষাবো তত কালার কিন্তু খুলবে। দেখো, আর চারিদিক দিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ধরে চিকেনটা কষিয়ে দিতে হবে। আবার সামান্য একটু জল দেবো। দেখো সামান্য একটু পরিমাণ জল দিলাম। আর দই ফুলকপিটা এখানে ঢাকা দিয়ে দিয়েছি পুরো কুক হওয়ার জন্য। আর চিকেন কারিটা ততক্ষণে ভালো করে রেডি করে নিই। ফুলকপি হয়ে গেছে আর দারুণ টেস্টি হয়েছে। আর এইখানে দেখো চিকেন কারিও হয়ে গেছে, আর এখানে তো ভাত হয়ে গেছে। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসি। ততক্ষণে যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমি সকাল সকাল পুজো দিতে গেছিলাম, দেখতেই পেলে তোমরা। আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুলকপি দই ফুলকপি বানিয়েছি, সেটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। বাই।